তো তোরা যারা আছিস কী অবস্থা, ভালো আছিস আশা করি। কিছু করার নেই, মনে করছে গতকালকে তোর হচ্ছে ট্যাবলেটটা কিনলাম, কেনার পরে এখন পর্যন্ত খুব একটা ভালো ইউজ জানি না। তো যাই হোক, মোটামুটি যতটুকু হয়েছে কন্টেন্ট একটু হালকা পাতলা বানাইলাম। চল তাহলে একটু ক্লাসটা নেওয়া যায়, কী বলিস? ওকে, তাহলে দেখ, প্রথম হচ্ছে কি অধ্যায়টার নাম হচ্ছে জৈব রসায়ন, ভয়ঙ্কর চ্যাপ্টার। ইন্টারমিডিয়েট লাইফের সবচেয়ে বড় ভয়ঙ্কর চ্যাপ্টার হচ্ছে এটা, ঠিক আছে? এখন তা শুরু করা যায়। তো প্রথম কথা হচ্ছে কি কার্যকরীমূলক, আমি এখানে কী লিখছি, কার্যকরীমূলক সমান সমগোত্রীয় শ্রেণী। মানেটা কি, যদি কার্যকরীমূলক সমান হয় তাহলে সেটা কি তাহলে ওই যেসব যৌগের হচ্ছে কার্যকরীমূলক সমান হবে তাকে কী হবে, সমগোত্রীয় শ্রেণী বলা হয়। মানে ওই তো আমরা সমগোত্রীয় শ্রেণীর একটা জিনিস সবসময় সমান কার্যকরীমূলক। আচ্ছা, তারপরে দেখ নিচে আমি কী লিখছি, নিচে লিখছি হচ্ছে কার্বন। একটা জিনিস মনে রাখ, যে যদি কোনো যৌগে যদি কার্বন থাকে তাহলে সেটা জৈব হতেও পারে, নাও হতে পারে, কিন্তু কার্বনের সাথে যদি হাইড্রোজেন থাকে তাহলে অবশ্যই সেটা হবে জৈব। মাস্ট লিখে দিলাম। তার মানে এই কনসেপ্টটা বুঝে নেয়। আচ্ছা, এরপরে এখানে নিচে দেখ হচ্ছে কি বলছে যে হ্যাঁ, জৈব যৌগ গঠনের জন্য হাইড্রোজেন লাগবে, কার্বন লাগবে, ঠিক আছে। আর কিন্তু জৈব যৌগ এর সাথে আরও অনেক কিছু থাকতে পারে, সেগুলো হচ্ছে এই যে অক্সিজেন, এগুলো আছে, অনেকগুলো জিনিস আছে। এই জিনিসগুলো মনে থাকে না সহজে, বা মনে করছে থাকলো বা থাকলো না, যদি না থাকে তাহলে কেমনে মনে রাখা যায়? দেখ এখানে আমি কী লিখছি, এখানে দেখ হচ্ছে আমি লিখছি হচ্ছে 15, 16, 17। তাহলে 15-এর 2টা, 15 নম্বর গ্রুপের কী নাইট্রোজেন, ফসফরাস। তারপরে 16 নম্বর গ্রুপের 2টা, একটা হচ্ছে অক্সিজেন, সালফার, আর হচ্ছে 17 নম্বর গ্রুপের হ্যালোজেন, ঠিক আছে? তার মানে হচ্ছে যদি কী বললাম, যদি তোর হচ্ছে এই কার্বন অক্সিজেনের সাথে তোর হচ্ছে অক্সিজেন, তারপরে হচ্ছে নাইট্রোজেন, সালফার, ফসফরাস, হ্যালোজেন এগুলো থাকে, তাহলে তাহলে কি মানে সেগুলো হচ্ছে অর্গানিক কম্পাউন্ড হবে। আচ্ছা, তারপর হচ্ছে নিচের দিকে আমি এগুলো কী লিখছি, এখানে আমি লিখছি হচ্ছে উহিলার। আমি একটু কালারটা চেঞ্জ করি কলমের, তাহলে তোদের হচ্ছে একটু দেখতে ভালো লাগবে। আচ্ছা, সবুজ কালি নেই। তো এখন একটা বিজ্ঞানী আছে হুইলার। তো হুইলার হচ্ছে কি, হচ্ছে একদিন একা হচ্ছে একটা ল্যাবের মধ্যে বসে আছে, নিমোনিক্সের মতো ভাই, জাস্ট মনে রাখ। তো একদিন বসে আছে। তো ও যেমন একা, এরকম একটা জিনিসের নামও হচ্ছে একা, এবং সে আরেকটা জিনিসের নাম হচ্ছে লেসা। তো এই একা আর লেসার মধ্যে সে একটা কি রিয়াকশন করে সে একটা জিনিস বানাইলো, সেই জিনিসটা বানাতে চাইলো আর কি। সেই জিনিসটা হচ্ছে সামথিং আশা। তার মানে সে কোনো কিছু আশা করছে, এই জন্য ওটার নাম মনে করছে আশা। তো কিন্তু আসলে কি জানিস, ওর ভাগ্যটা খারাপ, ওই আশাটা পূরণ হলো, আশাটা ভেঙে গেল, আশাটা তৈরি হইল না। তো এই জন্য ও বলো, কী আর করা, কী তৈরি হলো, ইউরিয়া তৈরি হলো। কিন্তু হঠাৎ করে সে দেখলো ইউরিয়া তো এক ধরনের জৈব যৌগ। এর আগে কখনোই কিন্তু তোর ল্যাবের মধ্যে এই জৈব যৌগ আবিষ্কার হয়নি। উহুদার বাবা করতে গিয়েই হঠাৎ করে এই ইউরিয়া তৈরি করে ফেলেছে। তো সেই কাহিনী। তো ভাই আপনি এগুলো কেন বলতেছেন? তাহলে এইখানে আছে, দিয়ে মনে রাখবো অ্যামোনিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম, আর দিয়ে মনে রাখবো ক্লোরাইড গেল, দিয়ে মনে রাখবো লেড, আর দিয়ে মনে রাখবো সায়ানাইড, ঠিক আছে? এখন ভাই আপনি যে আশা বললেন, দিয়ে কী বুঝাইছেন? দিয়ে বুঝাইছি হচ্ছে অ্যামোনিয়াম, আর দিয়ে কী মনে রাখছি, সায়ানেট, ঠিক আছে? দিয়ে কী মনে রাখছি, সায়ানেট। একটু হিজিবিজি হয়ে গেছে, একটু এই জায়গাটা একটু ক্লিয়ার রাখি, দেখতে সুন্দর লাগবে। আর কালারটাও কেমন যেন হয়ে গেছে না, একটু কালারটা একটু চেঞ্জ করা দরকার। আমার মনে হচ্ছে নীলটাই খারাপ ছিল না। তো এইখানে এটা হচ্ছে কি, এই নীলটা নট, হ্যাঁ এবার ঠিক আছে। এটা হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড, তো বুঝে গেছে। লেসাতে হচ্ছে লেড, সায়ানাইড, ঠিক আছে? আতে হচ্ছে অ্যামোনিয়াম, সাথে কি সায়ানাইড, ঠিক আছে? এই আশা তৈরি হয়নি। আশা যদি তৈরি না হয় তাহলে কী তৈরি হয়েছে, ইউরিয়া তৈরি হয়েছে, এই যে ইউরিয়া, ঠিক আছে? এই জন্য হুইলার বাবাকে কী বলা হয় অর্গানিক কেমিস্ট্রির বা জৈব রসায়নের জনক। কী বলা হয়, জৈব রসায়নের জনক, ঠিক আছে? এই জন্য জৈব রসায়ন জীবনটাই পানি করে দিল। যাই হোক, এখন হচ্ছে কি জৈব যৌগের হচ্ছে প্রাচুর্য। তো কেন হয় জৈব যৌগ, মানে হচ্ছে কার্বনের কিছু স্পেশাল প্রপার্টি আছে, ওইটার জন্যই হয়। কী নামটা মনে রাখবো, কপসের জন্য। ক দিয়ে হচ্ছে ক্যাটেনেশন, প দিয়ে হচ্ছে পলিমারকরণ, আর দন্তের সাথে হচ্ছে সমানতা, ঠিক আছে? আগাও। এখন হচ্ছে এগুলো গেল। আচ্ছা, কার্বনের তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে 2.5, আর হচ্ছে কি এর কার্বন বন্ধ শক্তির মান হচ্ছে 347। কার্বন বন্ধ শক্তি, এই যে তড়িৎ ঋণাত্মকতার মান মনে রাখার জন্য আমরা কিছু একটা বলছিলাম,
তোদের কি মনে আছে কিনা জানি না। তারপর একটা জিনিস এখানে মাথায় রাখ যে তোর হলো এই যে কি এটা নাম 2 নম্বর পর্যায় সারণী আসতাম 2 নম্বর পর্যায় সারণী 2 নম্বর পর্যায় সারণীতে যেগুলো আছে কী কী ছিল মনে করতো লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন ইত্যাদি করে নিয়ন পর্যন্ত, তাই না? এগুলোর ক্ষেত্রে 2 নম্বর পর্যায় সারণীতে যেই জিনিসগুলো আছে, যে মৌলগুলো আছে, এগুলোর ক্ষেত্রে তড়িৎ ঋণাত্মকতা বার করা অনেক সহজ। কেমনে? শুধু ওদের যে পারমাণবিক সংখ্যা, ওদের পারমাণবিক সংখ্যা থেকে 1 মাইনাস কর, যেমন হচ্ছে কার্বনের কত, কার্বনের হচ্ছে 6। কী করবো আগে কথাটা বুঝ, যে হচ্ছে কার্বনের আমরা কী বার করবো, পারমাণবিক আর কী বলছি তড়িৎ ঋণাত্মকতা বার করবো, রাইট? তো এখন হচ্ছে কার্বনের পারমাণবিক সংখ্যা কত, 6। তো হচ্ছে 6 মানে 6 থেকে 1 মাইনাস করলাম, কত হবে, 5 হবে। 5কে এখন হচ্ছে 2 দ্বারা ভাগ করবো, তাহলে কত হবে, 2.5। তাহলে দেখ এইভাবে হচ্ছে কার্বনেরটা বের করলাম। তো এইভাবে তুই যে কোনোটাই বের করতে পারবি। যেমন মনে করছে তোর ফ্লোরিন হচ্ছে কত, 9 মাইনাস কত, 1, তাহলে হচ্ছে 1/2 কত হয়, 9 থেকে 8 বাদ দিয়ে, আর 8-এর অর্ধেক কত, 4, তার মানে ফ্লোরিন হচ্ছে 4। কিন্তু নিয়নের কিন্তু হয় না, কারণ নিয়ন হচ্ছে এক ধরনের ইনার্ট গ্যাস। তো যাই হোক, এইগুলো আমি হচ্ছে অফ টপিক কিছু কথা বললাম। তো জাস্ট মনে রাখার জন্য আমরা যেন যে কোনো মৌলের মানে যেগুলো ইম্পর্টেন্ট মৌল সেগুলো যেন এইভাবে সহজে বের করতে পারি, ঠিক আছে? আগাও। আচ্ছা, তারপরে দেখ এখানে কার্বন বন্ধন শক্তি হচ্ছে 347, এগুলো জানা আছে মোটামুটি। দেখ নিজেদের মধ্যে বন্ধন, নিজেদের কার্বন পরমাণুগুলো যদি নিজেদের মধ্যে কি মানে বন্ধন তৈরি করে, তাহলে সেই ক্ষমতাটাকে বলা হচ্ছে ক্যাটেনেশন। সেই ক্ষমতাটাকে বলা হচ্ছে ক্যাটেনেশন। ক্যাটেনা মানে কি, শিকল। আচ্ছা, যাই হোক, তারপরে হচ্ছে নিচের দিকে থাকা এগুলো হচ্ছে অতিরিক্ত দেখাইছি, এই জিনিসগুলো একটু মুছে ফেলি, ঠিক আছে? মুছার দরকার ছিল না, নিচে একটা ভালো কন্টেন্ট ছিল। আচ্ছা থাম, এই জায়গাটা একটু ওরে সমস্যা নাই, থাম ওয়েট কর। কী রে ভাই, একটা জিনিস মুছে দিকে অন্য একটা জিনিস মুছে যাচ্ছে, জীবনটাই পানি, সমস্যা নেই। ওকে, আগে দেখ এখন একটা জিনিস দেখ, আমি এখানে কী লিখছি, এখানে লিখছি আমি sp3, কী লিখছি, sp3। এখন sp3 কী করে, sp3 দ্বারা সম্পৃক্ত কার্বন শিকল তৈরি হয় এবং চাকরিক কার্বন কাঠামো তৈরি করে। ওকে, কিন্তু sp2 আর sp নট sp3, কি sp2 আর sp এটা হচ্ছে কি দ্বিবন্ধন এবং ত্রিবন্ধনের কাজ করে এবং এছাড়াও এবং কিন্তু কার্বন চক্র তৈরি করে। একটা জিনিস দেখ, এখানে কিন্তু বলছে চাকরিক কার্বন, যদি কখনো পরীক্ষায় প্রশ্ন আসে যে চাকরিক কার্বনের জন্য কোনটা, sp3 দেওয়া হবে। আর যদি কার্বন চক্র বলতে কি এর সাথে কোনটা, তাহলে হচ্ছে দেবে sp2 অথবা sp। সাধারণত এরকম ফালতু প্রশ্ন আসে না, যদি কখনো চলে আসে তোরা যেন ভুল না করিস, ঠিক আছে? আর এই যে নিচে এই নিচে যেগুলো লিখছিলাম আসলে ওগুলারই একটু শর্ট ফর্ম লিখছিলাম। এই যে থাক, এগুলো হচ্ছে মুছে দিই, দেখতে বিশ্রী লাগছে। আচ্ছা, ওয়েট কর, এই জিনিসটা কী জানি, এটা মানে পার্মানেন্ট হয়ে গেল নাকি বুঝতেছি না। আচ্ছা, যাই হোক আগে। ওকে, তারপর হচ্ছে দেখ নিচে হচ্ছে ফ্লোরিন আছে, এই ফ্লোরিনগুলো, আচ্ছা তাহলে এখানে দেখ নিচে হচ্ছে ফ্লোরিন আছে, এই ফ্লোরিনগুলো কি, ফ্লোরিন হচ্ছে ক্যাটেনেশনের বিশেষ রূপভেদ। ক্যাটেনেশনের বিশেষ রূপভেদ কি, এই যে ফুলারিন। তাহলে ভাই ফ্লোরিনগুলো হচ্ছে রূপভেদ, ভালো কথা। এই ফ্লোরিনগুলোর মধ্যে কার্বন পরমাণু কতগুলো থাকে, 30 থেকে 70টা। এখন এটা আমরা কীভাবে মনে রাখবো, 30 থেকে 70টা জায়গায় মনে রাখবো হচ্ছে 32, 50, 60, 70। 32 শুধু একটু কষ্ট করে মনে রাখবো, আর 50, 60, 70 তো মনে থাকবে। কেন ওগুলো মনে রাখতেছি, এই যে এইখানে এইগুলো মানে এই 32 কার্বন 50, 60, 70 যাতে মনে থাকে, এইগুলোর নামকরণ করা হয় ফ্লোরিনস। যাই হোক, C60 এটার আণবিক গঠন হলো হোয়াটএভার, এটাকে বলা হচ্ছে বুকমিনস্টার ফ্লোরিন। এটাকে বলা হয় কি বুকমিনস্টার ফ্লোরিন অথবা বাকি বল। কেন এটা এত বেশি ফেমাস কেন, কারণ আচ্ছা এটা মনে থাকে না। তাহলে একটা জিনিস মনে কর যে আচ্ছা জ্যামিতিতে কী হয়, জ্যামিতিতে সবচেয়ে ফেমাস অ্যাঙ্গেল হচ্ছে কত, মনে কর যে 60 ডিগ্রি, কারণ এটা দিয়ে তো হচ্ছে সমবাহু ত্রিভুজ আর্ট করা যায়। আবার যে কোনো অ্যাঙ্গেল তুই যদি মনে কর যে তোর কাছে চাঁদাও নেই, তুই ইচ্ছা মতো কম্পাস দিয়ে কিন্তু একটা মাত্র অ্যাঙ্গেল আর্ট করবি, সেটা হচ্ছে 60 ডিগ্রি, একেবারে 100% অ্যাকুরেট, ঠিক আছে? তো এখন ব্যাপারটা হচ্ছে যদি এখানে তোর যে C60 থাকে, যেমন জ্যামিতির মধ্যে 60 ডিগ্রি ফেমাস, এই কার্বনের ক্যাটানেশনের জন্য কি C60 হচ্ছে ফেমাস, এই জন্য এটার নাম হচ্ছে কি বাকি বল বা বুকমিনস্টার ফ্লোরিন। যাই হোক, অনেক বেশি দেখাই ফেলছি, এগুলো হচ্ছে আপাতত একটু চেহারা সুন্দর করার মতো যতটুকু দেখানো যায়। আচ্ছা আগাই। তারপরে দেখ এখন হচ্ছে কার্বনের ক্যাটানেশনের মূল সফলতার মূল কারণটা কি, 3টা। মূল কারণ হচ্ছে কয়টা, 3টা। আমরা মনে রাখবো হচ্ছে কার্বন বন্ধন বেশি, আসক্তি ঋণ বেশি।
কার্বন কার্বন বন্ধন বেশি, আসক্তি ঋণ বেশি। কেন ভাইয়া? কারণ প্রথম কথা হচ্ছে ক্যাটানেশনের মূল সফলতা হচ্ছে কার্বন কার্বন বন্ধন বেশি। আর এই কার্বন কার্বন বন্ধন বেশি এর সফলতা কি বা ওটার মেন কারণগুলো কি? এই যে ইলেকট্রন আসক্তি, আবার তারপর হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা, আর একটা হচ্ছে কি যেন বেশি দিয়ে কী হচ্ছে ব্যাসার্ধ, ক্ষুদ্র ব্যাসার্ধ, বেশি দিয়ে মনে রাখবো হচ্ছে ব্যাসার্ধ। এই যে থাক ব্যাসার্ধ, এই যে তোর হচ্ছে ইলেকট্রন আসক্তি, এই যে হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। বুঝতে পারছি? আগা ওকে। এখানে দেখ জৈব যৌগ আর হচ্ছে অজৈব যৌগের মধ্যে অনেক পার্থক্য আছে, এগুলো হচ্ছে মনে রাখাটা একটু কঠিন। এই যে আমি এখানে নিজে একটু ওইভাবে বানিয়ে দিছি। দেখ যে জৈব যৌগকে মনে রাখবি কি, জৈব যৌগকে একটু মনে রাখবে হচ্ছে কম, আর অজৈব যৌগকে একটু মনে রাখবে হচ্ছে বেশি। কারণ দেখ জৈব শব্দটা একটু দেখ ছোটো, আর অজৈব শব্দটা একটু দেখ বড়, ঠিক আছে? আর এখানে আবার জৈবতে অনেক কিছু আছে, অনেক কিছু নাই। যাই হোক, আপাতত এই জিনিসটা বাদ দিই, কারণ নাহলে এটাতে প্যাঁচ লেগে যাবে বেশি। আচ্ছা, এই জিনিসটা বাদ। আচ্ছা ঠিক আছে, আগা। এখন জিনিসটা দেখ, জৈব যৌগতে কার্বন মাস্ট, এটাতে কার্বন মাস্ট না। তারপর হচ্ছে অজৈবতে কার্বন মাস্ট না, থাকতেও পারে, কিন্তু বাকি যে জিনিসগুলো আছে এগুলো নিয়েও কিন্তু জৈব যৌগ হয়। অর্থাৎ যে কোনো জিনিস, যে কোনো মৌল পরমাণু নিয়েই অজৈব হয়। জৈব যৌগগুলো কেমন হচ্ছে সমযোজী, শুধু সমযোজী। আর অজৈবতে শুধু সমযোজী না, এর সাথে আবার আয়নিকও আছে। তারপর হচ্ছে জৈব যৌগ থেকে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক হচ্ছে অনেক কম, কিন্তু দেখ অজৈবতে হচ্ছে কি এটা হবে বেশি। তারপর হচ্ছে জৈব যৌগগুলো কি জৈব হচ্ছে জৈবতে দ্রবীভূত, আর অজৈবতে দ্রবীভূত, কিন্তু অজৈব জৈবতে দ্রবীভূত না, ঠিক আছে? ইংলিশে একটা কথা আছে লাইক ডিসলভস লাইক, মানেটা কি যে জৈবকে দ্রবীভূত করবে, অজৈবকেই দ্রবীভূত করবে, মানে সেম জিনিসকে দ্রবীভূত করবে। অজৈবকে আমরা কি মনে রাখবো? পোলার। অজৈবকে কি মনে রাখবো? পোলার। আচ্ছা, জৈবর ক্ষেত্রে দহনের পর কোনো অবশেষ থাকে না, অজৈবতে থাকে। জৈবটা আয়নিত হয় না, জৈবটা তড়িৎ বিশ্লেষণ হয় না, তড়িৎটা পরিবাহী হয় না, এই তিনটা একবার রিলেটেড। তাহলে কি বলে অজৈব কিন্তু তিনটেই হয়, আয়নিত, তাহলে কি হয়? আয়নিত হয়, তড়িৎ বিশ্লেষ্য হয়, পরিবাহীও হয়। আচ্ছা, জৈব এর সংখ্যা হচ্ছে বেশি, অজৈব সংখ্যাটা হচ্ছে কম। কেন? ওই যে ক্যাটেনেশনের জন্য। আর পরমাণু কি কপস, আমরা বলছিলাম না কপস, একটা হচ্ছে ক্যাটেনেশন, পলিমারকরণ, আর হচ্ছে সমানুতা, ঠিক আছে? আচ্ছা, জৈব যৌগের তো হচ্ছে কী বলে সংখ্যাটা হচ্ছে বেশি। কেন? তার মানে হোয়াটএভার, আমরা মনে রাখবো এইভাবে, সংখ্যা বেশি, লক্ষ 80, তার মানে কত সংখ্যাটা কত? 80 লক্ষ। আর জৈব যৌগ মানে অজৈব যৌগের সংখ্যাটা হচ্ছে কম, তার মানে কী মনে রাখবো? সংখ্যা কম, 1 লক্ষ একদম, তার মানে সংখ্যা কত? 1 লক্ষ, ঠিক আছে? তারপর হচ্ছে জৈব যৌগটা কেমন? অবশ্যই সমধর্মী, সমগোত্রীয়। এই জন্য কি এখানে ওই যে কী যেন আরে শ্রেণীটা ছিল না, হোমোলোগাস সিরিজ, বাংলাতে কি যেন, যাই হোক সমগোত্রকে বলে। আর এই জিনিসটা কি এই জিনিসটা অজৈব যৌগের মধ্যে দেখা যায় না। জৈব যৌগগুলো একটু জটিল প্রক্রিয়ায় মানে বিক্রিয়া করে, কিন্তু ভাই এই যে মিস্টার কী বলে অজৈব যৌগগুলো, এগুলো জটিল প্রক্রিয়া করে না, এরা আয়নিক প্রক্রিয়া করে, জটিল প্রক্রিয়া করে না। তারপর জৈব যৌগগুলো হচ্ছে রিয়াকশন করে স্লো, আবার এদের রিয়াকশনটা কি, অজৈব যৌগের রিয়াকশনটা কি একটু ফাস্ট। ওকে, আগাও। ওকে, নিচের দিকে আসো। এখন দেখ, জৈব যৌগগুলোকে অনেকভাবে ভাগ করা হয়েছে। কার্বন শিকলের দিক থেকে মুক্ত, বদ্ধ, শেষ। তারপর হচ্ছে সিগমা আর পাই বন্ধনের জন্য সিগমা পাই আছে কিনা এর ভিত্তিতে, যদি সিগমা থাকে সম্পৃক্ত, সিগমার সাথে পাই যদি থাকে তাহলে অসম্পৃক্ত। ওকে, তারপরে নিচের দিকে আয়। তারপর হচ্ছে 1 সেকেন্ড, এই যে সম্পৃক্ত অসম্পৃক্ত এগুলো হচ্ছে মেনলি ওই যে অ্যালিফ্যাটিকগুলো, এইগুলো এই যে প্রকারভেদটা মনে রাখার জন্য সবচেয়ে ভালো জিনিস হয় নিচেরটা। এই যে নিচেরটা আসলে সবুজের সাথে হচ্ছে এই মানে এই পিজের কালারটা হচ্ছে বেখাপ্পা লাগতেছে, পুরো বেখাপ্পা লাগতেছে আসলে। আচ্ছা, সমস্যা নেই। দেখ তোর হচ্ছে প্রথমে জৈব যৌগটা আছে, এটার সাথে কি মানে এটাকে 2 ভাগে ভাগ করা হয়, একটা মুক্ত, বদ্ধ। কিসের ভিত্তিতে? যে ওটা কি মানে মুক্ত শিকল নাকি বদ্ধ শিকল, মানে বুঝিস তো? আচ্ছা, মুক্তকে 2 ভাগে ভাগ করা হয়, সম্পৃক্ত বা অসম্পৃক্ত। কিসের ভিত্তিতে? ওই যে তোর হচ্ছে কি বলে, ওই যে সিগমা বন্ধন আর পাই বন্ধন, এই দুটা আছে কি না। শুধু সিগমা থাকলে কি সম্পৃক্ত, আর সিগমার সাথে যদি পাই থাকে তাহলে অসম্পৃক্ত। উদাহরণ কি? ইথেন, ইথিলিন। তারপর কার্বোসাইক্লিক আর হচ্ছে হেটারোসাইক্লিক আছে। কার্বোসাইক্লিকের উদাহরণ মানে প্রকারভেদ কি? অ্যালিসাইক্লিক আর অ্যারোমেটিক।
ভালো কথা। হেটারো এর ক্ষেত্রে কি হেটারো অ্যালি হেটারো অ্যারো, হেটারো অ্যালি হেটারো অ্যারো, মনে রাখাটা ইজি আশা করি। ওকে, তো এখানে দেখ মানে এখানে আলি আলি অ্যারো অ্যারো শুধু এখানে হেটারো লাগিয়ে দিছে, ঠিক আছে, জাস্ট মনে রাখার জন্য ইজি। আর হচ্ছে উদাহরণগুলোকে মনে রাখতে হবে, বিশেষ করে এই যে ইপক্সি ইথেনের আরেক নাম যে কি ইথিলিন অক্সাইড, এগুলোকে মনে রাখতে হবে। থায়োফিন, একটা জিনিস মনে রাখবি উপরে দেখ আমি কি লিখছি, সন টিএফপি, সন টিএফপি। কেন লিখছি সন টিএফপি? অর্থাৎ যদি এই যে একটা গঠন আছে, দেখ কোথায় গঠনটা আছে, এই যে এই গঠনটা দেখ, এই গঠনগুলো থেকে দেখ উপরে এই গঠনটা পুরো সেম, শুধু নিচে এখানে অক্সিজেন, এই গঠনটা পুরো সেম, শুধু এখানে সালফার, আর এই যে এই গঠনটা পুরো সেম, এখানে হচ্ছে শুধু নাইট্রোজেন। তো এইগুলো কিন্তু বিভিন্ন নাম আছে, তো আমরা কী মনে রাখবো, সন টিএফপি। তাহলে যদি এই জায়গাটাতে তোর যদি সালফার থাকে তাহলে এটার নাম হচ্ছে থায়োফিন, টিতে থায়োফিন। অক্সিজেন থাকলে তার নাম হয়ে গেল ফিউরান, আর নাইট্রোজেন যদি থাকে তাহলে ওর নাম হয়ে গেল কি বলতো, পাইরল। এই যে পিতে হচ্ছে কি পাইরল। ওকে, ইজি। ওকে, আগাও। তারপরে একটু দেখ এখানে হচ্ছে তোর হলো আমরা কি দেখতে পাচ্ছি, কার্বন কার্বন একক বন্ধনে হচ্ছে ইথেন, দ্বিবন্ধনে হচ্ছে কি ইথিলিন, ত্রিবন্ধনে হচ্ছে কি অ্যাসিটিলিন। ভালো কথা। এখন সমযোজী বন্ধন ব্যাখ্যার জন্য দুইটা তত্ত্ব আছে, ঠিক আছে, আমরা মনে রাখবো আ রস্যই, মনে রাখবো কি আ রস্যই, কিসের জন্য মনে রাখবো হচ্ছে সমযোজী বন্ধনের ব্যাখ্যার জন্য। রস্যইতে হচ্ছে আতে কি অরবিটালের আধুনিক অধিক্রমণ তত্ত্ব, মানে বুঝছিস তো, অধিক্রমণ তত্ত্ব বা আধুনিক তত্ত্ব, যেমন হচ্ছে হাতে একটাই জিনিস মনে রাখবি, আর রস্যইতে মনে রাখবি আরেকটা জিনিস, সেটা হচ্ছে কি ইলেকট্রনীয় তত্ত্ব। আচ্ছা, তারপর দেখছে লুইস, এই লুইস বাবা ইলেকট্রনীয় মতবাদ আবিষ্কার করছে। এখানে রস্যইতে লুইসের মধ্যে রস্যই আছে, আর ইলেকট্রনীয় মধ্যেও কিন্তু রস্যই আছে। সো কে লুইস কি ইলেকট্রনীয় মতবাদ প্রকাশ করে। আচ্ছা, এইখানে তারপর একটা জিনিস মনে রাখবি, সকল জৈব যৌগে কার্বন হচ্ছে কি চতুর্যদী অবস্থায় থাকে, কি চতুর্যদী অবস্থায় থাকে। অবশ্যই তার মানে একটা জিনিস বোঝা গেল যে জৈব যৌগে শুধু কার্বন থাকে না, বিষয়টা ওরকম না, জৈব যৌগে কার্বন তো থাকে প্লাস চতুর্যদী অবস্থা থাকে, এর সাথে হাইড্রোজেন যদি থাকে তাহলে ওটা অবশ্যই জৈব যৌগ হইতে মাস্ট। বুঝতে পারছি? ওকে, টাটা টাটা টাটা। এখন এই পাশে দেখ, এইখানে তোর হচ্ছে অরবিটাল অরবিটাল গঠনের জন্য অধিক্রমণের বিষয়টা, ইয়েস। তো এটাকে অধিক্রমণের ক্ষেত্রে এগুলো মানে কি মানে শর্ত আছে, আমরা এটা মনে রাখবো। অরবিটাল গঠনের জন্য প্রয়োজনীয় শর্ত হচ্ছে সরেও, কী মনে রাখবো, সরেওতে অর্ধপূর্ণ, সরেওতে অনুরূপ, সরেওতে হচ্ছে অরবিটালের সঠিক অক্ষ বরাবর অধিক্রমণ, আর সরেওতে মনে রাখবো অপোজিট মানে কি বিপরীতমুখী, এই যে ঘূর্ণন বিপরীতমুখী। তারপরে দিকে নিচের দিকে হয় এই দিকে, তারপরে দেখ সিগমা আর হচ্ছে পাই, ঠিক আছে, সিগমা আর পাই এগুলোতে তো হচ্ছে অনেকগুলো ব্যাপার স্যাপার লিখছে, এগুলো হচ্ছে আমার মনে রাখবো নিচেরটা দিয়ে। তাহলে সে সিগমা আর পাই, তাই না? সিগমা হচ্ছে কি সরলরেখায় থাকে, মানে বন্ধনটা সরলরেখায় থাকে, এটা দৃঢ় হয়, সকল একক বন্ধনের ক্ষেত্রে সিগমা হয়। আর এই সিগমা বন্ধনের ক্ষেত্রে কি ঘূর্ণন জিনিসটা হয়, ঘূর্ণন মানে এখানে ঘোরাঘুরি হয়। আর সিগমা বন্ধনটা কাদের মধ্যে দেখা যায়, সংকর অরবিটাল এবং বিশুদ্ধ অরবিটালের মধ্যে। তাহলে দেখা যায় না কার মধ্যে বলতো, পাইয়ের ক্ষেত্রে দেখা যায় না, পাইয়ের ক্ষেত্রে কি দেখা যায় না। তাহলে পাইয়ের ক্ষেত্রে সিগমা বন্ধনের এই বৈশিষ্ট্যগুলো দেখা যায় না, এটা বলতেছি। আর পাই যদি বন্ধন হইতে হয় তাহলে অবশ্যই কিন্তু সিগমা বন্ধন প্রথমে হবে, তারপরে গিয়ে বাকি যে দুটো হবে সেই দুটো হবে পাই। যাই হোক, তো পাই বন্ধন কীভাবে হয়, সমান্তরালে হয়, এটা হচ্ছে অনেক দুর্বল হয়, এটা হচ্ছে একক বন্ধনের ক্ষেত্রে হয় না, এটা হচ্ছে দ্বিবন্ধন এবং হচ্ছে ত্রিবন্ধনগুলোর ক্ষেত্রে হয়। তারপরে হচ্ছে কি পাই বন্ধনের ক্ষেত্রে কি ঘোরাঘুরি সম্ভব না। আচ্ছা, একটা জিনিস লক্ষ্য কর, মনে কর যে এই পাশে একটা হাত আছে, এই যে একটা হাত, এই হাতের সাথে এই আঙ্গুলের সাথে মনে কর যে আরেকটা আঙ্গুল লাগাই দিলাম, ভালো কথা, এইখানে যে লাগাইলাম, ওকে, এই আমার হাতটা অনেক সুন্দর হয় নাই, ভালো কথা। যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি, এই হাতে এই আঙুলের সাথে এই আঙুল যখন লাগাইলি, এটা এইদিকে ঘুরাইতে পারবি, আবার ওটা ওইদিকে ঘুরাইতে পারবি, ঠিক আছে। কিন্তু এইটার সাথে যখন এইটা লাগাই দিবি তখন তুই এইটাকে এই পিছিয়ে ঘুরাতে পারবি, আর ওইটা পিছিয়ে ঘুরাতে পারবি, আটকে যাবে। তার মানে কি, তার মানে এই কনসেপ্ট দিয়ে এটা বোঝানো হয় যে তোর পাই বন্ধনের ক্ষেত্রে ঘূর্ণনটা পসিবল না। কারণ কি, তারা হচ্ছে কি অলরেডি একটা সিগমা বন্ধন হয়ে গেছে, আবার অন্যদিক দিয়ে যদি পাই বন্ধন হয় তাহলে কি যদি ঘোরাঘুরি করতে যাস তাহলে আটকে যাবে, এটাই তো পয়েন্ট। আচ্ছা, তারপরে দিকে তাকা, পাই বন্ধনের ক্ষেত্রে এস অরবিটাল কাজ করে না, সংকর অরবিটাল থাকে না। অন্য যে কোনো অরবিটাল পাই বন্ধন করতে পারে, কিন্তু এস অরবিটাল এবং সংকর অরবিটালগুলো কখনো পাই বন্ধন করবে না। আচ্ছা, আগায় যাই।
এইখানে অনেকগুলো কথা লেখা আছে, ভালো কথা। এগুলোর মধ্যে মেডিকেলের জন্য সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট টেবিল হচ্ছে এইখানে। তাহলে এই টেবিলটা ভালোই ইম্পর্ট্যান্ট, তো হচ্ছে প্রায় অনেক প্রশ্ন আসে। এই টেবিলটাতেও অত বেশি আমার গুছানো আছে, এর থেকেও ভালো গুছানো আমার কাছে মনে হয়েছে একটা বিষয়ে আমি সাজাই নিতে পারি। নিচের দিকে এই যে নিচের দিকে আমি এখানে কী করছি, সবুজ কালি দিয়ে তো ভরাই দিচ্ছি রে পুরা। একটু থাম। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখ মোটামুটি এখন একটু ক্লিন আছে। এখন দেখ এখানে নামগুলো কী কী, একটা অ্যালকেন, অ্যালকিন, অ্যালকেনের ক্ষেত্রে সংকরণ কি sp3, তারপর হচ্ছে sp2, তারপর হচ্ছে কি sp। এখন দেখ এখানে সংক্রান্ত এমনি বাড়ি কোথাও করা যাবে, কারণ কার্বনের 4টা হাত থাকে। অ্যালকেনের ক্ষেত্রে সবগুলোই একটা একক, তার মানে কি 4টা থাকবে sp3। অ্যালকেনের ক্ষেত্রে অবশ্যই দ্বিবন্ধন থাকবে একটা, আর বাকি একটা থাকবে, তাহলে কি sp2 আর হচ্ছে কি sp। এখন যেই বিষয়টা আছে যে কি, সেটা হলো দেখ sp3 যখন হয়েছে তাহলে এখানে কয়টা s কয়টা, একটা, p কয়টা, 3টা, টোটাল কয়টা 4টা। এই 4টার মধ্যে s কয়টা, মাত্র একটা, তার মানে এটা হচ্ছে s হচ্ছে 25%। তারপর হচ্ছে এখানে দেখ s একটা, তারপর হচ্ছে p হচ্ছে তোর 2টা, তাহলে টোটাল কত 3টার মধ্যে একটা যদি হয় এই যে s, তাহলে এটা কত পার্সেন্ট, 33%, মানে 3টার মধ্যে একটা। আর হচ্ছে এসপি এর মধ্যে কি, এসপি মানে হচ্ছে একটা 2টা, তার মানে হচ্ছে 2টার মধ্যে একটা এস থাকে, তার মানে কি 50%। আচ্ছা বন্ধন কোণ, কারণ বন্ধন কোণটা একটু দেখ এইখানে, এটা বোঝার জন্য নিচে একটু দেখা। এইটা হচ্ছে কি একটা অ্যালকেনের ছবি, নিচেরটা হচ্ছে এটার নাম হচ্ছে অ্যালকিন, এটা হচ্ছে অ্যালকাইনের ছবি। ঠিক আছে, এইখানে একটা অনেক ফালতু জিনিস বোঝারও আছে, শেখারও আছে। একটু দেখ এখানে হচ্ছে এই কার্বনটার দিকে তাকা। এই কার্বনটা তোর যদি অ্যালকেন, ঠিক আছে, হাইড্রোজেনগুলোর সাথে কি লাগা আছে, ভালো কথা। এ পেশে অন্য একটা কার্বনের সাথে লাগা আছে। একটু বেশি হিজিমিজি হয়ে গেছে, তো একটু জিনিসটা একটু সুন্দর করে ফেলি। এখানে দেখ এই প্রথম যেই ছবিটা দেখতেছিস এটা হলো অ্যালকেন, এটা হচ্ছে অ্যালকেন। এখন অ্যালকেনের বিষয়টা কি, এখানে তোর একটা মনে করছে কার্বন আছে, ভালো কথা। এখানে একটা হাইড্রোজেন, আর এখানে হচ্ছে কি অন্য একটা কার্বন, 4টা হাত, ভালো কথা। তো এগুলোর মধ্যে বন্ধন কোণ কত, 109 ডিগ্রি, 109 মানে 109.5 ডিগ্রি, ঠিক আছে, 109.5 ডিগ্রি। আচ্ছা এর আকৃতি কেমন, আকৃতি বোঝার জন্য আমাদের মনে রাখতে হবে যে কেন্দ্রীয় পরমাণু যেই পরমাণুগুলোর সাথে লাগা আছে, ঠিক আছে, ওই পরমাণুগুলোকে যদি একসাথে লাগানো হয় তাহলে যেই আকৃতি হবে সেটাই তার আকৃতি। মানে কেন্দ্রীয় পরমাণুটা এখানে আছে, যেগুলোর সাথে লাগা আছে এগুলো লাগাই দে, শেষ। এই লাগাই দিলি তাহলে যে ছবিটা হলো সেটাই হচ্ছে এটার আকৃতি। তাহলে কি চতুস্তলকীয়, আমার লেখা অনেক সুন্দর, একটু বুঝে নিস। আচ্ছা এইখানে তোর হচ্ছে আরেকটা কার্বন আছে, এটা হচ্ছে অ্যালকিন, বুঝে নে ভাই, এটা হচ্ছে অ্যালকিন, দ্বিবন্ধন আছে, বোঝা যাচ্ছে। তো এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা কার্বন। তাহলে এগুলো হচ্ছে যেগুলো হচ্ছে বন্ধনের দাগ, মানে বন্ধনের দাগগুলা। তাহলে কয় ডিগ্রি, 120 ডিগ্রি, এটা 120 ডিগ্রি, ভালো কথা। এখন যেটা বোঝার আছে যে এর আকৃতিটা কেমন, আকৃতি বোঝার জন্য যে পরমাণুগুলো আছে ওই পরমাণুগুলোকে লাগাই ফেল। তাহলে কি সমতলীয় ট্রাইগোনাল, লেখাগুলো আমার অনেক সুন্দর বাবা, মারাত্মক। তারপরে দেখ এটা হচ্ছে অ্যালকাইনের মধ্যে দেখ এখানে একটা কার্বন আছে, এই কার্বনটা মানে এই হাইড্রোজেনের সাথে লাগা আছে, এখানে অন্য একটা কার্বনের সাথে লাগা আছে, হোয়াটএভার যার সাথে লাগা আছে। এটা একটা বন্ধন লাইন, বন্ধন লাইনের মধ্যে কোণ কত, 180 ডিগ্রি। এটা হচ্ছে এটা বন্ধন কোণ হচ্ছে কত, 180 ডিগ্রি, কাহিনী শেষ। এখন এটার আকৃতি কেমন, যে এই দুটো পরমাণুর সাথে লাগানো আছে, এইখানে হাইড্রোজেন আর এখানে হচ্ছে কার্বন, এই দুটার সাথে এইখানে কি থাকতে কত টাইম নেই। এই কার্বনটা যদি এদিকেও থাকতো হোয়াটএভার, মেইন কথা হচ্ছে এই কার্বনকে আমাদের এখন মানে করতে হবে না, আমাদেরকে এখন আকৃতি করার জন্য কাদের ফোকাস করতে হবে, যেই দুটার সাথে কি এই কার্বনটা লাগা আছে এইগুলোকে আমরা এখন লাগাই দিলাম কি একটা পুরো স্ট্রেট লাইন বোঝা যাচ্ছে, এই যে একটা স্ট্রেট লাইন আমার কাছে থেকে বোঝা যাচ্ছে। তাহলে কি অ্যালকাইনেটটা পুরো স্ট্রেট লাইন, ঠিক আছে। এত কঠিন করে বুঝাইলাম রে বাবা, একটু বুঝিয়ে নিস, ঠিক আছে, আগাও। আচ্ছা তাহলে এটা কি হচ্ছে, এটা হচ্ছে কার্বন, যাই হোক। তাহলে উপরে যেগুলো দেখ, তাহলে কী ছিল, বন্ধন কোণ 109.5, 120, 180 হলো, আর আকৃতির চতুর্থলকীয়, সমতলীয়, ট্রাইগোনাল, সরলরৈখিক, ঠিক আছে।
এখন এই কার্বন কার্বন এটার মধ্যে একটু মানে নাম্বারগুলো কেমনে মনে রাখবো, দেখ কার্বন কার্বন দূরত্বটা সবসময় কার্বন হাইড্রোজেন দূরত্ব থেকে বেশি হয়, একটু এটা জানে রাখবি। ওকে, প্রথমে এটা কত 154 আছে, 34 আছে, এখানে 20 আছে, 54 থেকে 20 কমা এটা হইলো, এটাকে ডাইরেক্ট 20 বানায় ফেল, 20 শেষ শেষ। এইটা তারপরে যে কার্বন হাইড্রোজেনের একটা কি এখানে 10 লেখা আছে, 10 থেকে 1 কমা 9, 9কে উল্টা করে ফেল, 9কে উল্টা করে দিলে 6 হয়ে যায়, শেষ শেষ। ওকে, তারপরে এখানে টাকা এখানে হচ্ছে হোমোলগ বা হোমোলগাস সিরিজ বলে, হোমোলগাস সিরিজ বাংলাতে কী যেন বলে, সমগোত্রীয় শ্রেণী যাই বলে। তো মেন কথা হচ্ছে সমগোত্রীয় শ্রেণী কেন বলে, কারণ এগুলোর মধ্যে অনেকগুলো জিনিস একই রকম। সমগোত্রীয় শ্রেণী মানে কি জানিস, অনেকগুলো যৌগের মধ্যে যদি এই নিচের বৈশিষ্ট্যগুলো মিলে যায়, আমি এখন যেগুলো বলবো সেগুলোকে তাদেরকে কী বলে, সমগোত্রীয় শ্রেণী। তো সমগোত্রীয় শ্রেণী যদি হইতে হয়, ওকে, তাহলে সেটার জন্য আমাদের কি মানে কী কী জিনিস দেখতে হবে, যে মানে কমন জিনিসগুলো কী কী। দেখ প্রথমে একটা সাধারণ সংকেত বলতে, অ্যালকোহলের সাধারণ সংকেত কি, আর অ্যালকোহলের সাধারণ সংকেত হচ্ছে ROH। এই আর এর মধ্যে যে কোনো অ্যালকাইল গ্রুপ লাগাই দেয়, C2H5 C3H7 হোয়াটএভার, যেটা ইচ্ছা লাগাই দেয়, সেটা কী হয়ে যাবে, অ্যালকোহল হয়ে যাবে। তার মানে এদের কি একটা থাকতেছে, এদের একটা থাকতেছে হচ্ছে সাধারণ সংকেত। ভালো কথা, সাধারণ সংকেতের পরে কি আছে, একটা মিথিলিনমূলক হচ্ছে পার্থক্য। মিথিলিনমূলকের পার্থক্য কেন, এই জিনিসটা একটু বুঝ। একটা মনে করছে আমরা, আচ্ছা একটা অন্য কারণে, হ্যাঁ মনে করছে একটা হচ্ছে কি, এটা হচ্ছে CH3, তাহলে এটা কি, এটা হচ্ছে তোর ইথেন। এখন ইথেনের পরে কি হবে, ইথেনের পরে হচ্ছে প্রোপেন, তাই না। প্রোপেনের জন্য মাঝখানে কিছু একটা নিয়ে আসতে হবে, মানে এটাকেই যদি আমি ইথেনকে যদি প্রোপেন বানাতে চাই, তাহলে কী করতে হবে, মাঝখানে একটা CH2 লিখে নিয়ে আসতে হবে, CH2 নিয়ে আসতে হবে। CH2 নিয়ে আসলে প্রোপেন হয়ে গেলো। এই প্রোপেনের পর আমি বিউটেন নিয়ে আসতে চাই, তাহলে পরে আবার এখানে আবার একটা CH2 নিয়ে আসতে হবে, তাহলে যে হয়ে গেলো বিউটেন। তার মানে কি, তার মানে এই যে এইটাকে বলা হচ্ছে মিথিলিনমূলক, এটাকে বলা হচ্ছে মিথিলিনমূলক। তার মানে একটা হোমোলকের সাথে পরবর্তী হোমোলক, অথবা বাংলাতে বলে সমগোত্রকগুলোর মধ্যে পার্থক্য থাকে কি, শুধু মিথিলিনমূলক। বুঝা গেছে? বাহ, তোরা দেখি অনেক ভালো বুঝিস, অনেক ভালো, সাবাস, এগিয়ে যাও। এদের মধ্যে অবশ্যই একটা নির্দিষ্ট কার্যকরীমূলক থাকে, কি নির্দিষ্ট একটা কার্যকরীমূলক থাকে, মানে অ্যালকোহলের জন্য OH, তারপর হচ্ছে অ্যালডিহাইডের ক্ষেত্রে CHO, কিটোনের ক্ষেত্রে CO। তো মানে বুঝছিস তো, একটা নির্দিষ্ট কার্যকরীমূলক থাকবে। সাবাস বেড়া, এগিয়ে যাও। তারপর হচ্ছে এই মানে কম্পাউন্ডগুলো এদের বানানোর জন্য অবশ্যই একটা সাধারণ প্রস্তুতি থাকবে, কি থাকবে, সাধারণ প্রস্তুতি, শেষ। তাহলে সাধারণ প্রস্তুতিটা যদি থাকে, অর্থাৎ অ্যালকোহল তৈরি করার জন্য মানে প্রোপানল তৈরি করারও যে নিয়ম, অ্যালকোহল তৈরি করারও সেই নিয়ম, বুঝতে পারছি। মানে অ্যালকোহল মানে কার্যকরীমূলকটা কী বলবো, অ্যালকোহল একটা জিনিস, ওইরকম জিনিস বানানো প্রত্যেকটা অ্যালকোহলের মধ্যে যত কিছু আছে, প্রোপানল, বিউটানল, হেপটানল, হোয়াটএভার, সেগুলো তৈরি করার সাধারণ প্রস্তুতিটা সেম, একটা সাধারণ প্রস্তুতি থাকে। আর এদের মধ্যে রাসায়নিক ধর্ম কি মিল থাকবে, আর বাবা সবগুলো অ্যালকোহল কি অ্যালকোহলই তো না, প্রোপানল, বিউটানল যাই বল নাকি সবগুলোই তো অ্যালকোহল নাকি, তাহলে রাসায়নিক একটা মিল আছে। তার মানে সোজা কথা কি, বা সোজা কথা হলো যে এগুলোর মধ্যে অনেক মিল আছে। মিলগুলো হচ্ছে আবার সামারাইজ করে ফেলি, সাধারণ সংকেত, মিথিলিনমূলক, নির্দিষ্ট কার্যকরীমূলক, সাধারণ প্রস্তুতি, আর হচ্ছে রাসায়নিক ধর্ম। ধন্যবাদ সবাইকে। এইখানে দেখা যাচ্ছে কিছু কি বলবো, এটাতে ফর্মুলাগুলো আছে, এগুলো জানা লাগবে, ভুল করা যাবে না। প্রথম আমরা অ্যালকিন থেকে মনে রাখি, অ্যালকিনের এখানে একটা N আছে, এইচের সাথে ডবল হয়ে গেছে, এইখানে যাই থাক এইখানে হয়ে যাবে ডবল, ওইটাই হচ্ছে কি অ্যালকিন। এইটা থেকে মানে এই ডবল থেকে যদি একটা কমে যায় তাহলে সেটা হয়ে যায় অ্যালকাইন, যদি এখান থেকে দুইটা বেড়ে যায় তাহলে সেটা হয়ে যায় অ্যালকেন, শেষ। অ্যালকোহল একটা জিনিস মাথায় রাখবি, এই যে অ্যালকেন আছে, অ্যালকেন থেকে যদি এখানে কয়টা দেখো তো, এখানে তো 2n+2, মানে এখান থেকে কি মনে করো যে একটা হাইড্রোজেনকে বার করে নিলাম, তাহলে 2n+1 হয়ে গেলো। এইটাকে সবসময় বলে কি অ্যালকাইল, অর্থাৎ অ্যালকেন থেকে একটা হাইড্রোজেনকে বাদ দিয়ে দিলেই যেটা থাকে তাকে বলা হচ্ছে অ্যালকাইল। অ্যালকাইলের ফর্মুলাকে, অ্যালকাইলকে সংকেত কী লেখে, আর। তো যাই হোক, বা ওদের অ্যালকাইলের সংকেত কি, অ্যালকাইলের সংকেত হচ্ছে অ্যালকাইলের সংকেতটা কি CnH2n+1, ঠিক আছে, H2n+1 মানে ডাবল আর থেকে 1, তাহলে কি এই জায়গা এটা হচ্ছে আর এর সাথে OH অ্যালকোহল, আর এর সাথে CHO অ্যালডিহাইড, আর এর সাথে অ্যাসিড, আর এর সাথে NH2 অ্যামিন, কি জীবন সুন্দর, এগিয়ে যাও।
তারপরে দেখো এখানে অনেকগুলো কথা লিখছে, এটা তোদের বোঝানোর জন্য একটু সুন্দরভাবে সাজায় দেই, কি বলিস? ওকে, দেখ এখানে লিখছে একক বন্ধন করে হচ্ছে প্রতিস্থাপন অপসারণ, 2 নম্বর করে 2 আর 3 করে হচ্ছে সংযোজন, একক আর 2 নম্বর করে হচ্ছে কি প্রতিস্থাপন। ভাই এগুলো মনে থাকে না, ঠিক আছে? আরে আসছি তো আমি, নাকি সমস্যা নেই, যে কোনো প্রবলেম ইনশাল্লাহ আসি, সলিউশন আছে, টাইম একটু লাগে এই আর কি। প্রথমে লিখবো 1, তারপর লিখবি 2, তারপর লিখবি 3, লিখলি ভালো কথা। 1 আর 2 এর মাঝখানে লিখবি ও প্রো, কী লিখবি? ও প্রো। 2 আর 3 এর মধ্যে লিখবি হচ্ছে সং, লিখবি সং। এরপরে হচ্ছে একটু কাহিনী করা লাগবে। কাহিনীটা কি? কাহিনীর নাম হচ্ছে গোল্লা গোল্লা। এই দেখো 1-এর সাথে ও একদম গোল, বড় একটা গোল কর। 2 এর মধ্যে মানে কীভাবে গোল করবে? প্রো থেকে সং পর্যন্ত একটা গোল কর। 3 আর সং মিলে একটাই গোল কর, কারণ ওই পেশার তো আর কিছু নেই। তাহলে দেখ 1 কী করে কী বলে অপসারণ আর প্রতিস্থাপন, 2 কী করে প্রতিস্থাপন সংযোজন, 3 কী করে সংযোজন। শেষ করে, খুব বেশি মারাত্মক কঠিন ভাই, বুঝতেছি না, বুঝছে? আগাও, ইজি। এগুলো আবার বলিস না ভাই। দেখ এপিসে এন আছে, টয়েস এন আছে, অ্যালকিন, একটা কমে গেল অ্যালকাইন, তারপরে হচ্ছে বেড়ে গেলে হচ্ছে অ্যালকেন হবে, আর এর সাথে ওয়েজ হলো অ্যালকোহল। হ্যালো অ্যালকেন, কেন হ্যালো বলতে কি? এক্স দ্বারা কি বোঝায় বলতো? হ্যালোজেন, তাহলে কি অ্যালকেন। অ্যামিন থাকলো, ভালো কথা। অ্যালডিহাইডের ক্ষেত্রে আর CH2 কিটোন, এই পেশে একটা আর এই পেশে একটা, মাঝখানে কি কিটোনমূলক, সেটার নাম কি? কিটোন। তারপরে দেখ এই পেশে আর এই পেশে আর না থেকে ওয়েজ আছে, সেটার নাম কি? কার্বক্সিলিক অ্যাসিড। এখানেও কিন্তু এই যে দেখ কিটোনমূলকের এই পেশে কি ওয়েজ আসছে, তার মানে এটা সম্পূর্ণ অ্যাসিড। অ্যাসিডটা কিন্তু আসলে এমনি হয়, বুঝেছিস? তারপরে দেখ মাঝখানে আবার কিটোনমূলক, এই পেশে মানে অ্যাসিডের হাইড্রোজেনটা গুড বাই হয়ে গেলো, আর লেগে গেলো, তাহলে এটাকে কী বলে? অ্যাস্টার। সেটা কী বলে? মারাত্মক স্টার। অ্যামাইড। দেখ এখন দেখ কী বলে, একটু আগে কিটোন ছিল না? কিটোন এই যে কিটোনের এই আরটা মুছে গেল, এখানে ঢুকে গেল হচ্ছে কি? NH2 ঢুকে গেলো, এই যে NH2 ঢুকে গেলো, তাহলে সেটা কী বলে বলতো? অ্যামাইড। নাইট্রাইল কি? সব কিছু বাদ, একেবারে এই দেখ সব কিছু বাদ। হাইড্রোজেনের যে কী বলে, কার্বনের যে 3টা বন্ধন আছে, ওটা যদি কোনো একটা নাইট্রোজেনের সাথে লেগে যায়, ব্যাস সেটা কী হয়ে যায়? নাইট্রাইল। আর এই যে নামগুলো আছে, এই নামগুলো একটু এই যে উদাহরণগুলোর যে নামগুলো আছে একটু দেখ, এই যে নামগুলো আছে, এই নামগুলো জানতে হবে। তো নামগুলো জানার জন্য ঠিক আছে সবগুলো পারবি, কিন্তু কয়েকটা জায়গায় একটু ঘাবলা লেগে যায়। এইখানে দেখ ইথাইন, সবের সম্বন্ধে অ্যাসিটিলিন লাগিয়েছে, অ্যাসিটিলিন, তাহলে ইথাইনের নাম কি? অ্যাসিটিলিন। তারপর হচ্ছে কি প্রোপানন যে আছে, প্রোপানন, এই যে প্রোপাননের নাম হয়ে গেছে অ্যাসিটন। আর বাকিগুলো মোটামুটি পারবি, ঠিক আছে? ইথানিক অ্যাসিডের নাম যে অ্যাসিডিক অ্যাসিড, এগুলো তো মনে করছে জানা কথা। ইথানামাইডের আরেক নাম হচ্ছে কি? অ্যাসিটামাইড। এইগুলো জিনিস ভুল করিস না, তাহলেই জীবন সুন্দর হবে। আচ্ছা, এখন আমরা একটু কি বলবো, নামকরণ সম্পর্কে জানবো। নামকরণগুলো কেমন? জৈব যৌগের নামকরণ করা হয় 3 ভাবে, ঠিক আছে? তো জৈব যৌগকে নামকরণ করে কি সুন্দরভাবে সাজায় রাখবো। কী করবো? সাজায় রাখবো, তাহলে এই সাজা মানে কি? সাথে হচ্ছে সাধারণ নিয়ম একটা আছে, যাতে হচ্ছে কি জাতক নিয়ম আছে, আর যাতে হচ্ছে কি জেনেভা নিয়ম আছে। এইভাবে সাজা মানে হচ্ছে 3টা, সাজা তুই যেমন মনে রাখ, কথা হচ্ছে যা হচ্ছে 2টা, এই কই গেল? ওকে, তাহলে হচ্ছে 3টা পদ্ধতিতে কি জৈব যৌগের নামকরণ করা হয়। ওকে, এখন পরের দিকে তাকা, এই দেখ এখানে তোর C2H6, এইটা হচ্ছে একদম, এটাকে বলা হচ্ছে ইথেন। কেমনে আসছে? প্রথম কথা হচ্ছে এইটা হচ্ছে জলে, ইথেন হচ্ছে জলে। এইটার নামটা কেন আসছে? গ্রিক শব্দ আছে একটা অ্যাথেন, এইটা মানে হচ্ছে জলা। তো যেহেতু ইথেনও জলে, এর নাম দিয়ে দিছে ইথেন। তাই বলে কি আমাদের মাঝে মাঝে তো মানুষ তো একদম রাগে জল একদম ফায়ার হয়ে যায়, ওকেও কি ইথেন নাম দিব নাকি? অ্যাথেন বলতে পারিস, ইথেন বলিস না। লাল পিঁপড়া আছে, লাল পিঁপড়া থেকে একটা মানে লাল পিঁপড়াকে বলা হয় ফর্মিকা। তখন ফর্মিকা থেকে যে অ্যাসিড পাবো সেটাকে কী বলবো? ফর্মিক অ্যাসিড, ইজি। প্রস্রাবের ইংলিশ কি? ইউরিনে কি এই জিনিসটা পাওয়া যায়, এই জন্য এই জিনিসটার নাম হচ্ছে কি? ইউরিয়া। ব্যাস এইভাবে নামকরণ করা হয়েছে। কী পদ্ধতি? সাধারণ। তারপর হচ্ছে উদ্ভূত প্রক্রিয়াতে কি? উদ্ভূত প্রক্রিয়া থেকে অ্যালকেনের সদস্যগুলোকে মিথেনের জাতক হিসেবে ধরা হয়, ঠিক আছে? অ্যালকেনের সদস্যগুলোকে কি ধরা হয়? মানে অ্যালকেনকে মিথেনের জাতক হিসেবে ধরা হয়। কেন এই ভাই এই কথা কেন? দেখ এই জিনিসটার মধ্যে এই পাশে একটা মিথাইলমূলক আছে, এই পাশে একটা সামথিং আছে, এটাও একটা মিথাইলমূলক, কিন্তু যে কোনো একটাকে আমরা
মিথেন হিসেবে কাউন্ট করবো, আর বাকিটাকে অন্য কিছু হিসেবে কাজ করবো, মানে অন্যকে অ্যালকাইল গ্রুপ হিসেবে মানে অ্যালকাইল গ্রুপ হিসেবে কনসিডার করব। তো এইখানে যেহেতু এটা কি, এটা হচ্ছে মিথেন গ্রুপ, এটা মিথাইল গ্রুপ, এই জন্য এটার নাম হয়ে গেলো কি মিথেন। ঠিক আছে, তো মনে করছে এই কার্বনকে আমরা মিথেন মনে করবো। এইখানে তাহলে কি একটা মিথাইল আর একটা মিথাইল, ডাইমিথাইল মিথেন। এইটাকে আমরা একটু ভালো মতো লিখি, এটা হচ্ছে একটা শর্ট ফর্মের জায়গায় একটু ভালো মতো লিখি, লেখাগুলো সুন্দর করে। এই পাশে একটা কার্বন, ওকে, এই কার্বনের সাথে এই পাশে একটা CH3, এই পাশে একটা CH3, এই পাশে একটা CH3, আর উপরে একটা হাইড্রোজেন। তাহলে এইটাকেও যদি এই কার্বনটাকে আমরা মিথেন হিসেবে, এই কার্বনটাকে আমরা মিথেন হিসেবে কাউন্ট করতেছি, আর বাকিগুলো হচ্ছে মিথাইল। তাহলে কি ট্রাই মিথাইল মিথেন। কি নাম কি মিলছে নাকি? সাবাস, বাঘের বাচ্চা, আগাও। এখন একটা জিনিস দেখো, এখানে উপরে কী লেখা আছে, এই যে CH3OH-কে কার্বিনল হিসেবে কাউন্ট করা হয়। কেন দেখো, এইখানে CH2OH হয়েছে না, মানে জিনিসটা কিন্তু ইথানল, দেখ কার্বন দুইটা আছে, তাহলে ইথানল হবে। কিন্তু এটাকে যখন আমরা এটার নাম কি উদ্বুদ্ধ পদ্ধতিতে আমরা নামকরণ করব, তখন সেই ক্ষেত্রে এটার নামকরণটা হবে এরকম, এই এতটুকু পার্টকে বলবো আমরা কার্বিনল, আর এই পার্টটুকু বলবো হচ্ছে মিথাইল, তাই মিথাইল কার্বিনল। ওকে, তারপরে এই জায়গাটা, এইটার নাম তো আগের মতো কার্বিনল, এতটুকুর নাম হচ্ছে ইথাইল, এর নাম হয়ে গেলো ইথাইল কার্বিনল। তারপরে দেখ এইখানে CH2OH-কে তো আবার হচ্ছে কার্বিনলই বলবে, কিন্তু CH2 কয়বার আছে? 2বার আছে, এই জন্য এটাকে বলা হচ্ছে ডাইমিথাইল কার্বিনল। কি বুঝতে পারছি? জীবনটা পানি এবং পানি দ্বারা পূর্ণ। আচ্ছা, ওকে, একটু ব্রেক নেই, চলে আসলাম ব্রেকের পর। ওকে, তাহলে এখানে দেখা যাচ্ছে যে কিরে মুছে না কেন? ওকে ওকে ওকে, সাবাস। এখন দেখো তো অ্যালিফেটিক জৈব যৌগের নামকরণে 3টা পদ থাকে, 3টা অংশ থাকে। কথা হচ্ছে কয়টা? 3টা অংশ। তাহলে মনে করো যে অবশ্যই একটা মূল অংশ থাকবে, রাইট? মূল অংশের আগে কিছু থাকবে, মূল অংশের পরে কিছু থাকবে, রাইট? এই নাম তোর কিন্তু ওই যে জিনিসগুলো কি তোর অলরেডি পেয়ে গেছিস, জানিস না? এই যে শব্দ মূল, শব্দের আগে কি? আগে মানে হচ্ছে প্রিতে হচ্ছে প্রিফিক্স, আর শব্দের মূলের পরে কি? পরে মানে হচ্ছে কি? সাবফিক্স। জীবন অনেক সুন্দর। ওকে, এগুলো তো বলছি, অনেক কিছু বলি নাই। এইখানে এই কেমন করে নামকরণ হচ্ছে এগুলো তো বলছি, এই যে উদাহরণগুলো মনে রাখতে হবে। একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, দেখ, আচ্ছা এখানে দেখ, সেটা হলো ভিডিও হচ্ছে রে, ওকে না, তো হচ্ছে একটা জিনিস মনে রাখতে হবে যে অ্যালকোহল যে আছে, অ্যালকোহল হলে নামের শেষে সবার লাস্টে নল থাকে, নল। যদি অ্যালডিহাইড হয় সবার লাস্টে না হয় নল, না ন্যাল। কিটন যদি থাকে তাহলে নামের সাথে কি ওন থাকে, নোন। আর অ্যাসিড থাকলে তো অ্যাসিডই থাকবে, অ্যাসিড। কিন্তু ওইক অ্যাসিড। আচ্ছা, গেল সবাস, আগাও। এই যে এইখানে হচ্ছে মারাত্মক জিনিস, এই জিনিসটা মনে রাখতে হবে। কি সমগোত্রীয় শ্রেণীর নাম কিসের জন্য? কার্যকরী মূলকের অগ্রগণ্য ক্রম, এই ক্রমটা জানতে হবে। চলো বাবা, আমরা এই ক্রমটা তাহলে ঠিকমতো আবিষ্কার করি। চলো তাহলে কি এখানে হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড আছে, অনেক কিছু লেখা আছে। আমরা প্রথমে মনে রাখবো কি, একটু লেখাটা একটু বড় করে দিই, যে চোখে না পড়লে হবে না, চোখে কী করতে হবে? পড়তে হবে। চোখে পড়লেই জীবন সুন্দর, না পড়লে তো বেচারা অবস্থা। প্রথমে একটা জিনিস দেখো, এইখানে একটা অ্যাসিড, এইখানে একটা অ্যাসিড, এই দুটাকে একটা অ্যাসিড মানে একসাথে লাগাই দেবো, অ্যাসিড। এইখানে একটা, এই দেখো এইখানে একটা অ্যাসিড, এইখানে একটা অ্যাসিড, এই দুটাকে একসাথে লাগাই দিব। ওকে, তাহলে কি ডান পাশে 2টা অ্যাসিড, বাম পাশে 2টা অ্যাসিড। এই প্রথমে কি উপরের 2টা অ্যাসিডের জন্য প্রথমে লাগিয়ে দেবো কার্বক্সিলিক, তারপরে লাগবে সালফানিক, শেষ, ইজি। নিচের 2টা অ্যাসিড বাম পাশে আছে, এইখানে লাগাই দেবো হ্যালাইড অ্যামাইড, ঠিক আছে। মাঝখানে এই একটা জিনিস আছে, এটার নাম হচ্ছে নাইট্রাইল। আচ্ছা, এরপরে 2টা জিনিস মনে রাখবো হচ্ছে কার্বনাইল, এরপরে 2টা জিনিস কি? কার্বনাইল অর্থাৎ অ্যালডিহাইড কিটোন। এরপরে 2টা জিনিস মনে রাখবো অল, এই 2টা জিনিস মনে রাখবো অল অর্থাৎ অ্যালকোহল থায়োল। এরপরে শুধু একটা জিনিস মনে রাখবো, এর নাম হচ্ছে অ্যামিন, কি? অ্যামিন। আর এরপরে কি মনে রাখবো? 231, তার মানে কি 200 অ্যালকিন, প্রথমে অ্যালকিন, 3টে হচ্ছে অ্যালকাইন, 1টে হচ্ছে অ্যালকেন। জীবন সুন্দর, কি বলিস? মনে থাকবে তো? আগাও। এরপরে এগিয়ে যাও, যাইতে থাকো নিচের দিকে। এইখানে দেখ সমানুতা ভালোই ইম্পর্ট্যান্ট। সমানুতা আমরা মনে রাখবো, সমানুতা কি মনে রাখবো? সমানুতা গাস্তুতা।
সমানুতা গাস্তুতা কেন মনে রাখবো ভাই? সমানুতাতে সমানুতা, গাস্তুতা হচ্ছে কি 2 প্রকার, গাতে হচ্ছে গাঠনিক আর স্তুতাতে কি যে স্টেরিও আইসোমার, ঠিক আছে? ওকে, তারপর হচ্ছে গাঠনিক সমানুতা তাহলে 5 প্রকার। এটা কেমনে মনে রাখবো ভাই? আমরা মনে রাখবো মোটা চাকার গঠিত অবস্থান। আমরা কি মনে রাখবো? মোটা চাকার গঠিত অবস্থান। মোতে হচ্ছে তোর মেটামেরিজম, তাতে কি টটোমারিজম করে চোখে পড়ে না কেন? টটোমারিজম। তারপর চাতে মনে রাখবো হচ্ছে কি চেইন, চাতে হচ্ছে চেইন, কাতে হচ্ছে কার্যকরীমূলক, তারপর গঠিত মানে যাতে মনে থাকে গাঠনিক, ইজি এই জন্য দিচ্ছি এটা। আর অবস্থান দিয়ে মনে রাখবো অবস্থান, শেষ। ওকে, নিজের দিকে আয়, এখানে দেখ, এখানে অনেকগুলো দিচ্ছে, দেখ এখানে অনেক কিছু কথা লিখছে যে চেইন আইসোমারিজমের অনেক উদাহরণ আছে। প্রত্যেকটা আইসোমারিজমের অনেকগুলো উদাহরণ আছে। দেখ অবস্থানের কিছু উদাহরণ আছে, যে এগুলো কার্যকরীমূলকের কিছু উদাহরণ আছে কি কি, যেমন এই যে অ্যালকোহল, এগুলো আছে অনেকগুলো, ঠিক আছে? এগুলো মনে রাখাটা একটু কঠিন, তো এইভাবে মনে রাখাটা ইজি হবে। গাঠনিক সমানুতার ক্ষেত্রে মনে রাখবি অ্যালকেন, কি মনে রাখবি? অ্যালকেন, শেষ। অবস্থানের ক্ষেত্রে মনে রাখবি কার্যকরীমূলক, তার মানে ত্রিবন্ধন তো অবশ্যই থাকবে, এর সাথে কার্যকরীমূলকও থাকবে। কিন্তু কার্যকরীমূলকের ক্ষেত্রে কিন্তু কার্যকরীমূলক লেখাটা ডাইরেক্ট নাই। এখানে বইয়ে লেখা আছে ডাইরেক্ট কি অ্যালকোহল ইথার, আর অ্যালকোহল আর ইথার একসাথে, এই অ্যালকোহল ইথার হচ্ছে একসাথে কি কার্যকরীমূলকে মানে সমানতা ঘটে। আবার অ্যালডিহাইড, কিটোন, নাহলে অ্যালকিনল, এগুলোর মধ্যে একসাথে কার্যকরীমূলক সমানতা ঘটে। বিশ্রী দেখাচ্ছে একটু, ইয়াগুলো পরিষ্কার করে নেই, কী বলিস? জীবনটা পানিমূলক সুন্দর। যাই হোক, এখন এই যে অ্যালকোহল ইথার কেমনে মনে রাখা যায় ভাই? মনে রাখবি একক বন্ধন। আর এই অ্যালডিহাইড, কিটোন, অ্যালকিনল, এগুলো কেমনে মনে রাখবি? মনে রাখবি যে কার্বন অক্সিজেন ডাবল বন্ড, এগুলোর মধ্যে কি কার্বন অক্সিজেন ডাবল বন্ড আছে। মেটামরিজমের জন্য কি মনে রাখবি? মোটা সেমিন কই। মোটা হচ্ছে মেটামরিজম, সেমিন তো হচ্ছে সেকেন্ডারি অ্যামিন, আর কতে হচ্ছে কি মনে নেই রে, ভুলে গেলাম। কতে হচ্ছে কিটোন, আর রসইতে হচ্ছে কি ইথার, কিটোন আর ইথার, ঠিক আছে? এইটা হচ্ছে মেটামরিজম। টটোমারিজমের ক্ষেত্রে কি মনে রাখবি? পোটা, তাতে হচ্ছে টটোমারিজম, পোতে হচ্ছে কি প্রোপানল, আর প্রোপিনল 2, শেষ। আচ্ছা, উপরে একটা জিনিস দেখ, এইগুলোর মধ্যে তেমন আর কিছু আছে? এগুলোর মধ্যে তেমন কিছু নাই, মোটামুটি তোর ক্লিয়ার হয়ে গেল। একটা জিনিস মাথায় রাখবি, প্রত্যেকটার কিন্তু একটা ইয়া আছে, সংখ্যার কিন্তু একটা মানে বেসিক একটা আইডিয়া আছে। এই আইডিয়াগুলো তোদের খুব ভালোভাবে জানতে হবে। ওকে, এই লেখাগুলো তো মুছে দেওয়া ঠিক হবে না, এই কিছু লেখাটা একটু মুছে দেই, যাতে লেখাটা কেন মুছে না কেন, কি একটা অবস্থা, কী যে হচ্ছে বুঝতেছি না। যাই হোক, মাঝে মাঝে কিছু কাজ করে না কম্পিউটার। আচ্ছা, আগে মেন দেখ, আমি একটু অন্য কালার ইউজ করি, হাইলাইটার ইউজ করি, তাহলে বেটার। চেইন সমানতার ক্ষেত্রে মনে রাখবি যে একই আণবিক সংকেত যুক্ত হয় এবং হচ্ছে এদের কাঠামো শাখাবিহীন বা শাখাযুক্ত হয়ে থাকে। এই সেই কি পয়েন্ট। তারপর নিচের দিকে যা অবস্থান সমানতা মানে কি? এদের এই যে দ্বি পড়লাম, ত্রি পড়লাম, কার্যকরী পড়লাম, এদের অবস্থানের কারণে যেই সমানো তাই অবস্থান সমানো। কার্যকরীমূলকের ক্ষেত্রে কী মনে করি? ওই যে বিভিন্ন কার্যকরীমূলক ডিফারেন্ট, এই জন্য কি কার্যকরীমূলক। মেটামরিজম মনে রাখবি যে একই গোত্র সম্পর্কীয়, ঠিক আছে? যদি মানে দেখ, কার্যকরীমূলকের উভয় পাশে যে কার্বন সংখ্যা আছে, ওই সংখ্যার মধ্যে কি যদি ডিফারেন্স আসে, তাহলে কি মেটামরিজম। আচ্ছা, এটা মানে বুঝিস না, তাই না? এটা একটু দেখাই দিই। এই যেমন যে অক্সিজেন, এটার জন্য ইথার তৈরি হয়, এই পাশে আর এই পাশে দেখ মানে আলাদা। এই দেখ, প্রথমে এইটার ক্ষেত্রে এরকম ছিল, এই অক্সিজেন মাঝখানে এই পাশে একটা, আর এই পাশে কটা? 3টা। অথচ এই অক্সিজেনের এই পাশে গেলো 2টা, এই পাশে 2টা। জিনিস কিন্তু সেম, প্রোপেন, দুইটাই কিন্তু আসলে প্রোপেন, বুঝছিস? কিন্তু নাম হয়ে গেল কেমন, একটু চেঞ্জ হয়ে গেল। এবং হচ্ছে ফর্মুলাও কিন্তু সেম। সমানও কি, এটা কি তোরা জানিস তো? আমি কিন্তু তোর শুধু আপাতত নিউমোনিক স্টেপ মানে নর্মালি আমি ধরে নিচ্ছি তোরা সব কিছু মোটামুটি জানিস। সমানও কি, এগুলো তো আমরা জানি। তারপর টটোমারিজমের ক্ষেত্রে কি, এটার মধ্যে একটা স্বতঃস্ফূর্তভাবে চেঞ্জ হয়। এটা হচ্ছে একটা মানে কী যেন একটা, এটার মধ্যে সাম্যাবস্থা বিরাজ করে। স্বতঃস্ফূর্তভাবে একটা কার্যকরীমূলক থেকে অন্য কার্যকরীমূলকে চেঞ্জ হয়ে যায়, এবং এটাকে গতিশীল কার্যকরীমূলকও বলা হয়, ঠিক আছে? ভালো কথা।
এটাতে ইনঅল, এটাকে বলা হচ্ছে ইনঅল সমন্বিতাও অনেক সময় বলা হয়। কার কার মধ্যে হয়? প্রোপানন আর প্রোপানন 2। ঠিক আছে, নিচে যাইতে থাক। কিটোনল সমন্বিতার জন্য শর্ত, দুইটা শর্ত। অবশ্যই কার্বনাইলমূলক থাকতে হবে, কার্বনাইলমূলক থাকতে হবে, মানে থাকে আর কি, ধরে নিতে থাকতে হবে। এবং এটার সাথে অবশ্যই একটা আলফা হাইড্রোজেন থাকতে হবে। ভাই আলফা হাইড্রোজেন কি আমি বুঝতেছি না। প্রত্যেকটা মানে যৌগের, মানে জৈব যৌগের কিন্তু মোটামুটি একটা হলেও কিন্তু কি কার্যকরী মূলক থাকে। কার্যকরী মূলক CHO হইতে পারে, CO হইতে পারে, মানে এনিথিং আছে। মেইন কার্বনটা মানে কার্যকরী মূলকের কার্বনের সাথে, কার্যকরী মূলক এর যেই কার্বনটা আছে ওই কার্বনটার সাথে যেই হাইড্রোজেনটা ডাইরেক্ট লেগে থাকে, মনে কর যে CO, এটার সাথে এই হাইড্রোজেনটা ডাইরেক্ট লেগে আছে, এটাকে বলা হচ্ছে আলফা হাইড্রোজেন। আলফা হাইড্রোজেনটা যদি অম্লধর্মী হয়, কী কথা? অম্লধর্মী হইতে হবে, আলফা হাইড্রোজেন থাকতে হবে, তারপর কিটোইনল হইতে হবে। মানে যাই হোক বলছে আর কি, শর্তগুলো এরকম। যদি এগুলো পূরণ হয় তাহলে কিন্তু কিটোইনল টন্টোমারিজম হবে, না হলে কি হবে রে? একদমই না। জীবন উল্টে গেলেও না, পৃথিবী উল্টে গেলেও না, একদম কটা। এই কথা সেই কথা। ঠিক আছে, এইখানে একটু লক্ষ্য করে এই প্রশ্নটা আসতে পারে। ইথানল, দেখ ইথানল, প্রোপানল, অ্যাসিটামিনোফেন, কয়টা হাইড্রোজেন কার্বন? একটা কার্বনে ওকে, একটা কার্বন, দুইটা কার্বনে আলফা হাইড্রোজেন যুক্ত, মানে এগুলো কিন্তু প্রশ্ন আসতে পারে। দুইটা কার্বনে আলফা হাইড্রোজেন যুক্ত কি? প্রোপানন, বিটনন। তিনটা কার্বনের জন্য কি? অ্যাসিটোফেনন। এগুলো তোর প্রশ্ন আসতে পারে, তখন কি পারবি? যদি না পারিস তাহলে মাথা ঠান্ডা করে একটু দেখ। 1 নাম্বার কার্বন, রাইট? তাহলে 1 নাম্বার কার্বনে ইথানল, প্রোপানল, অ্যাসিটোমিনোফেন, 1 নাম্বার কার্বন। তাহলে এই তিনটাকে একসাথে মনে রাখা, মানে একটু দেখে নে। যদি এটা তোদের খুব বেশি প্রবলেম করে আমাকে জানাইস, তাহলে তোদের জন্য নিমোনিক্স বানিয়ে দেবো। আচ্ছা, ওহো, একটা ইম্পর্টেন্ট জিনিস, কিটোইনল, তাই না? কি যেন ছিল? কার্বনাইল। এখানে একটা মজার বিষয় আছে, কার্বনাইল দিয়ে কিন্তু কিটোইনল সহজে মনে রাখা যায়। কার্বনাইল, কিটোইনল, কারণ বলতো এই দিকে দেখ, কার্বনাইল থেকে এই দেখ, কার্বন কতে কার্বনাইল আর কতে মানে কতে কার্বো কতে কিটো, আর ইনলতে যে নীলতে কি ইনল, এমনিতে মনে রাখা যায়। ঠিক আছে, কার্বনাইল এইটা দিয়ে মনে রাখা যাবে কি, মানে মনে রাখাটা সহজ হবে আর কি, হালকা। এখন আমরা পড়বো জ্যামিতিক সমানুতা। তার আগে পড়ি আমরা স্টেরিও সমানুতা। স্টেরিও সমানুতা আছে। এখন স্টেরিও সমানুতার ইংলিশে মানে বাংলা মানে যাই হোক, মানেটা হচ্ছে যে ত্রিমাত্রিক অবস্থান, ত্রিমাত্রিক স্থান। ওকে, তো ত্রিমাত্রিক চিত্রের ভিত্তিতে যেই কনফিগারেশন হয় সেটার যে সমানুতা তাকে বলে যে স্টেরিও সমানুতা। এটা কয় প্রকার? 2 প্রকার। এটা কয় প্রকার? 2 প্রকার, সিস্ট্রান্স এবং আলোক, এবং সিস্ট্রান্স এবং আলোক। এই যে আলোক সক্রিয়, কি অবস্থা, আলোক সক্রিয়। আচ্ছা, এখন জ্যামিতিক সমানুতা বা সিস্ট্রান্সের শর্ত কয়টা? 2টা। কি এটা আমাদের জানতে হবে। একটা হচ্ছে চাক্রিক জৈব যৌগ, আর একটা হচ্ছে কি প্রতিস্থাপিত অ্যালকিন। প্রতিস্থাপিত অ্যালকিন কোন নিয়ম অনুযায়ী? স্মল এ বি ক্যাপিটাল সি, ক্যাপিটাল সি স্মল এ বি। দেখ এ বি আর এ বি এর কিন্তু সিরিয়াল ঠিক আছে, মাঝখানে শুধু সি চলে আসছে, মানে এ বি আর এ বি এর সিরিয়াল ঠিক আছে, মাঝখানে শুধু সি চলে আসছে। ঠিক আছে, অথবা আরেকটা এখানে কী দিছে, সামনে এ সামনে এ, মানে এই দেখ এই দুটোর ক্ষেত্রে ভাব, সামনে সামনে এ, সি এর জায়গায় আছে, শুধু বি এর জায়গায় ডি হয়ে গেছে, মানে বি এর জায়গায় শুধু ডি হয়ে গেছে। হোয়াট এভার, এরকম ফর্মুলা মেনটেন করে কি হয়, জ্যামিতিক সমানুতা দেখা যায়। কার মধ্যে? প্রতিস্থাপিত অ্যালকিন এবং চাক্রিক জৈব যৌগের মধ্যে জ্যামিতিক সমানুতা। সিস কেমন রাখবি? সদৃশ, সদৃশ, শেষ, সদৃশ শেষ, অর্থাৎ একই যদি হয় এবং একই দিকে যদি হয় তাহলে সেই ক্ষেত্রে সিস পরমাণু। আর সে ট্রান্স পরমাণু কি? ট্রান্স পরমাণু হচ্ছে যদি অপর দিকে হয়, বিপরীত দিকে হয় একই কার্বনমূলকে, তাহলে তাকে অবশ্যই ট্রান্স পরমাণু বলা হচ্ছে।
সিস এই জন্য বলা হচ্ছে, সিসতে হচ্ছে কি সদৃশ। এখানে একটা মনে রাখবি, এইখানে অনেকগুলো কথা আছে, এইগুলো থেকে মনে রাখবি হচ্ছে সিস ট্রান্স, ঠিক আছে। তো প্রথম কথা মনে রাখবি যে সীমার ট্রফি, কী মনে রাখবি? সীমার ট্রফি। কেন ভাই সীমার ট্রফি মনে রাখবো? শীতে মনে রাখবি হচ্ছে থাম 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 সিস সিস এই যে সিস বিউটিন ডাইওইক অ্যাসিড ফিউমারিক অ্যাসিড সীমা সীমা, আর হচ্ছে কি ট্রফি, ফিউমারিক অ্যাসিড হচ্ছে কি ট্রান্স, এই যে ট্রান্স, ওকে, সীমা ট্রফি। তারপরে মনে রাখবি যে গসা বেশি, গসা বেশি, গসা বেশি কার? ট্রান্সের হচ্ছে গসা বেশি, ট্রান্সের গসা বেশি, ট্রান্স, ট্রান্সের যদি গসা বেশি, গতে কি? গতে হচ্ছে গলনাঙ্ক, সাথে কি স্থিতি, সাথে হচ্ছে কি স্থিতি কই হলো মানে সিসের যে স্থিতি কম, বাট হচ্ছে ট্রান্সের স্থিতি হচ্ছে বেশি, এই যে স্থিতির কথা লিখছে, সুস্থিতি হচ্ছে বেশি ট্রান্স। তাহলে আর তাহলে বাস, তাহলে একটু বুঝ, ট্রান্সের গসা হচ্ছে বেশি, তাহলে বাকিগুলো হচ্ছে কম। আবার সিসের ক্ষেত্রে কি? গসা হচ্ছে কম আর বাকিগুলো বেশি, শেষ। এইভাবে মনে রাখা যায়, ইজি। আচ্ছা, এগুলো তেমন লাগবে না। আচ্ছা, কাইরাল কেন্দ্র, কাইরাল কেন্দ্র কাকে বলে বলতো? কাইরাল কেন্দ্র বলা হয় যেই কার্বন, মনে কর যে একটা কার্বন আছে আর একটা কার্বন আছে, ঠিক আছে, একটা কার্বনের যদি চারটা হাতে আলাদা আলাদা জিনিসপত্র থাকে, এটার নাম হচ্ছে যদু, এটার নাম মধু, এটার নাম হচ্ছে বলদ, এটার নাম হচ্ছে গাধা, কি সবগুলো কি আলাদা আলাদা, তাহলে এইটাকে কি বলা হবে? এটাকে বলা হবে আলোক, মানে কাইরাল কেন্দ্র বলা হবে। কী বলা হবে? কাইরাল কেন্দ্র। এই দুটার দিকে তাকা, এই কার্বনের সাথে এই যে এগুলা কিন্তু একটাও মিল নেই, এই কার্বনের সাথে কিন্তু এগুলো, এই কার্বনের ক্ষেত্রে একটাও মিল নেই, তাহলে এইটা হচ্ছে কাইরাল কেন্দ্র। এক নম্বরে হলো কাইরাল কেন্দ্র। এই দুটো ছবির মধ্যে কম্পেয়ার কর, এই দুটোর মধ্যে ছবির মধ্যে কম্পেয়ার কর। মনে হচ্ছে না দর্পণ? এইটা দর্পণ, মাঝখানে একটা দর্পণ লাগিয়ে দিলে কি এখানে প্রথম হাইড্রোজেন, পরে প্রথম হাইড্রোজেন, তারপরে এই যে কার্বন সবচেয়ে দূরে, এই যে কার্বন সবচেয়ে দূরে, তারপরে হচ্ছে সবচেয়ে কাছে হচ্ছে ওএইচ, সবচেয়ে দূরে এইচ, তারপরে এই যে এইচ, এমন আছে। তারপরে দর্পণ প্রতিবিম্ব হয়েছে কি না বলো? দর্পণ প্রতিবিম্ব তাহলে হয়ে গেছে। এখন আরে কি বাবা, দর্পণ প্রতিবিম্ব তাহলে হয়েছে। যদি দর্পণ প্রতিবিম্ব হয় তাহলে আর কি বাকি থাকলো? কনফিগারেশনটা হইতে হবে কেমন? কনফিগারেশনটা হইতে হবে অসমপাতিত, অর্থাৎ এইটাকে যদি এইটার ভিতরে ঢুকাই দিই, এটাকে মনে মনে এদিকে ঢুকাই দেয়, এটা যদি ঢুকাই দেয় তাহলে কি এইচের জায়গায় এইচ ফিট হবে না, এইচের জায়গায় সি ফিট হবে, আবার এইচের জায়গায় আবার সি ফিট হবে। তার মানে কি, মানে একেবারে সমানুপাতিত হয়নি, অসমানুপাতিত হয়েছে। তাহলে কি কি জিনিস? কাইরাল কেন্দ্র, দর্পণ আর হচ্ছে অসমানুপাতিত, এই তিনটা জিনিস যদি হয় তাহলে কিন্তু আলোক সক্রিয় সমাণু হবে, নাহলে এইটার মধ্যে একটা যদি না হয় আলোক সক্রিয় হবে না। বুঝতে পারছি? জীবন সুন্দর। চলো, আজকে বেশি দূরে পড়তে ইচ্ছা করতেছে না, আজকে আপাতত এতটুকুই রাখে দিই, বুঝছিস? বাকিটা ইনশাল্লাহ পরে ভিডিও করে পাঠিয়ে দিব।